300 মানুষের জন্য নেয়া এক প্রকল্পে পরামর্শকের সংখ্যা 550। শুধু তাই নয়, বাস্তুহারা ও দরিদ্র মানুষের 60 কোটি টাকার এই প্রকল্পের অর্ধেক টাকাই নিয়ে যাবেন তারা, যার আবার সিংহভাগই আমলা। এখানেই শেষ নয়, কঠোর নিষেধাজ্ঞার পরও আছে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের আবদার। ফলে দিন শেষে গরিবদের ভাগে যাবে মাত্র 13% অর্থ। এমন প্রশ্নবিদ্ধ এক প্রকল্পই তৈরি করেছে সমাজসেবা অধিদপ্তর, যার মূল্যায়ন সভা হবে 5 জুলাই। বিশ্লেষকরা মনে করেন, গরিবের টাকার এমন অপব্যবহার নৈতিকতার চরম স্খলন। ইমদাদ হোসাইনের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছে বড় একটা জনগোষ্ঠী। জীবন জীবিকার সন্ধানে আসা ভাসমান এসব মানুষের উন্নয়নে বিশেষ এক প্রকল্প নিতে চায় সমাজসেবা অধিদপ্তর। প্রাথমিকভাবে যা বাস্তবায়ন হবে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলায়, কিন্তু সেখানেও থাবা বসানোর পায়তারা করছেন সরকারি আমলারা। উন্নয়ন সহযোগী জিআইজেডের অনুদানে ওই প্রকল্পে 2.5 বছরে উন্নয়ন করা হবে 300 মানুষের জীবনমান, যেখানে ব্যয় ধরা হয়েছে 61 কোটি টাকা। তবে অবাক করা তথ্য হলো, এজন্য কাজ করবেন 550 পরামর্শক, যারা ফি বাবদ নিয়ে নেবেন প্রকল্পের অর্ধেক বা 30 কোটি টাকা। এছাড়া অফিস ভাড়া 3 কোটি এবং প্রকল্প ব্যবস্থাপনায় ব্যয় হবে আরও অন্তত 10 কোটি। এই ধরনের প্রকল্প থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করা উচিত। শুধু প্ল্যানিং কমিশন করবে না, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও এটার দায়িত্ব আছে। এবং এই প্রকল্পের ক্ষেত্রে যে মন্ত্রণালয় পাঠিয়েছে, আমি বলবো যে তাদের এই প্রকল্পটা ভালো করে স্ক্রুটিনি করে দেখা দরকার ছিল, যে আমার এই দেশের প্রকৃত সুবিধাভোগী যারা, তারা কত টাকা পাচ্ছে, কতটুকু বেনিফিট পাচ্ছে, এটা তাদের দেখা দরকার ছিল। পাশাপাশি প্ল্যানিং কমিশনের এখানে একটা গুরু দায়িত্ব আছে। দেশের অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে, কিন্তু তাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে ভ্রমণ প্রশিক্ষণের নামে 3 কোটি টাকার পরিকল্পনা সাজানো হয়েছে ছোট এই প্রকল্প ঘিরে। আছে 1.25 কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ ভ্রমণের প্রস্তাবও। আর এসব বাদ দিলে উপকার ভোগীরা পাবেন 8 কোটি 10 লাখ টাকা, যা মোট ব্যয়ের মাত্র 13%। প্রশাসনিক ব্যয় অনেক একটা বড় খাত থাকে, সেখানে গাড়ি কেনা, ইকুইপমেন্ট কেনা, ট্রাভেল, এই জিনিসগুলো থাকে। সেটা যতটা আসলে না করলেই নয়, এবং সেতটুকুর মধ্যেই আসলে সীমাবদ্ধ রাখা উচিত। সুবিধাভোগী যারা পরামর্শকের নামে, বিদেশ ভ্রমণের নামে যদি তার হাতেই চলে যায়, এবং এইটা যদি আমাদের জনগণ বুঝতে পারে, তাহলে আমার মনে হয় জনগণ এক বাক্যে বলে দিবে আমার অনুদানের দরকার নাই। এরকম অনুদানের আমার দরকার নাই যেখানে আপনি আমাকে 10 টাকা দিবেন, 10 টাকার কাগজে আপনি আমার সাথে চুক্তি করবেন, অথচ আমি পাবো প্রকৃতপক্ষে 3 টাকা। এসব ব্যয়ের ব্যাপারে ক্ষুব্ধ খোদ পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা, যার মূল্যায়ন কমিটির সভা হওয়ার কথা রয়েছে আগামী 5 জুলাই। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা ও রপ্তানি আয়ে পতন ছিল সদ্য সমাপ্ত অর্থবছরের আলোচিত ঘটনা। তাই নতুন বছরে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। আর আস্থা ফেরাতে সঠিক নীতিমালা ও বাণিজ্য চুক্তির উপর জোর দেওয়ার তাগিদ দিলেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানামুখী সংকটে গেল কয়েক বছর ধরে বিপর্যস্ত দেশের সামষ্টিক অর্থনীতি। গেল অর্থবছর কয়েকটি সূচকে ইতিবাচক প্রবণতা থাকলেও বছর শেষ করতে হয়েছে হতাশা নিয়েই। ফলে বাড়তি দুশ্চিন্তা থাকছে বিনিয়োগ, বাণিজ্য, চড়া মূল্যস্ফীতি আর রপ্তানি ঘিরে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 12 মাসের 9 মাসে নেতিবাচক প্রবণতা ছিল বিদেশি মুদ্রায়ের অন্যতম খাত রপ্তানিতে। তাই বছর শেষ করতে হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে $7 বিলিয়ন কম আয় নিয়ে। এমনকি তা ছিল আগের অর্থবছর থেকেও $20 কোটি কম। এ সময়ে চামড়া ও হোম টেক্সটাইলের রপ্তানির পরিমাণ বাড়লেও আশঙ্কাজনকভাবে কমেছে তৈরি পোশাক রপ্তানি। বিজিএমইএ সভাপতি মনে করেন, জ্বালানি সংকট, অবকাঠামো ও রপ্তানিকারক দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি করতে না পারলে সামনের অর্থবছরেও সম্ভাবনা নেই ঘুরে দাঁড়ানোর, যা বড় প্রভাব ফেলবে কর্মসংস্থানেও। আগামী অর্থবছরে আমরা ভালো করার সম্ভাবনা আছে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারের যে আমাদের সমস্যা, বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুৎ, এই সমস্যার সমাধান আমরা করতে পারি। আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই যে আমাদের জ্বালানি সমস্যা। আর
এই ইউএস ট্যারিফ ইম্পোজ হয়ে যাওয়ার পরে চায়না যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছে টু ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া, সেইটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এক ধরনের আমাদেরকে যে চেষ্টা, যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের এক্সটেনশন এবং তার সময়ে যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে আমাদের একটা এফটিএ করার সম্ভাবনা, এইটাও ভিজিবল হইতে হবে। ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু অবস্থা ভালো না। তো অন্যতম হচ্ছে আমাদের এক্সপোর্ট, বিশেষ করে রেমিটেন্স এক্সপোর্ট কিন্তু আমাদের একেবারে বেশ গত কয়েক মাস থেকে কমে যাচ্ছে। মাঝে একটু কিছুটা পজিটিভ দেখা গিয়েছিল। এটির কারণটা কিন্তু আমি উদ্বেগের জায়গা এখানে কিন্তু তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে বছরের শুরুতে থাকা 8.5% মূল্যস্ফীতি বছর শেষে এসে 9.5 ছুঁই, যা কিনা গেল 16 মাসের মধ্যে সবচেয়ে বেশি। তবে রেকর্ড 4 লাখ কোটি টাকার রাজস্ব আদায় হলেও বছর শেষ করতে হয়েছে বড় ঘাটতি নিয়েই, যা কিনা জিডিপির 7 ভাগেরও কম। ফলে নতুন অর্থ বছরে 6 লাখ কোটি টাকার রাজস্ব আদায় নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশাল অঙ্কের রেভিনিউ এনবিআর কালেক্ট করতে পারবে কিনা, এটা একটা বিশাল বিষয়। প্রবৃদ্ধি হবে না, প্লাস আমাদের এই মূল্যস্ফীতি কিন্তু কমানোর কোনো লক্ষণ নাই। কোন সূচক দিয়ে মূল্যস্ফীতি কমানো হবে এটা আমার জানা নেই। ইনফ্লেশনটা কমাতে হবে, এটা একটা খারাপের দিকে যাচ্ছে। যে ধরনের আইন কানুন, যে ধরনের বজ্র আটুনিগুলো ব্যুরোক্রেটরা দিয়ে রেখেছেন বিনিয়োগকে রেজিস্ট্রি করা ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে কিছু শিথিল করা হচ্ছে, সেটা তো আমি এখনো দেখছি না। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের সংখ্যা প্রায় 21.5%। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বছর শেষে যা আরও বাড়তে পারে। ফলে নতুন বছরে সরকারের বাড়তি দুশ্চিন্তা থাকবে এই খাতেও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও চাল ও মাছের দাম এখনও চড়া। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, যা গত সপ্তাহে ছিল 160 টাকার আশপাশে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, গরমের কারণে খামার থেকে সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুরগির পাশাপাশি চালের দামও স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের। মানভেদে গত এক মাসে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। তথ্য অনুযায়ী মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকা কেজি। এছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 টাকায় এবং কাঁচামরিচের দামও বেড়েছে সপ্তাহের ব্যবধানে। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, যেমনটা বলছিলাম যে মুরগি, কাঁচামরিচ এবং বেগুন সহ নিত্যপণ্যের দাম বেশ ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। তো আপনি কেমন দেখছেন বাজার পরিস্থিতি এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আসলে? নুসরাত, বাজারে আমরা দেখেছি প্রস্তাবিত বাজেট হওয়ার পরে যে বাজেটের কিন্তু বাজারে নেতিবাচক প্রভাব না পড়ে আগের যে বাড়তি দামের যে প্রভাব সেটি কিন্তু আছে। একই সাথে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু বাজারের কিন্তু কাঁচা বাজার বিশেষ করে সেই দামটা কিন্তু বেড়েই চলছে। বিশেষ করে এখন মৌসুমি সবজি যেগুলা, বিশেষ করে গ্রীষ্মের সবজি, সেই সবজি কিন্তু কখনোই শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু হাতের নাগালে আমরা দেখতে পাইনি কখনো। বেগুন বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, 120 থেকে 180 টাকা পর্যন্ত। এছাড়া কিন্তু একটি লেগ পিস লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবচেয়ে মধ্যে কাঁচামরিচের তো দাম বাড়তি আছে। এর মধ্যে আমরা মুরগির দামের ক্ষেত্রে যদি দেখি, আমরা গেল কয়েক মাস ধরেই কিন্তু মুরগির দামটা অনেক ক্ষেত্রে ওঠানামার মধ্যে আছে। বিশেষ করে সোনালী মুরগির দাম যেটি আমরা দেখেছি রমজানের ঈদের সময়, যেটি 400 থেকে 420 টাকা পর্যন্ত ছাড়িয়েছিল, সেটি এখন 340 থেকে 350 টাকা এখনও সোনালী মুরগি বিক্রি হচ্ছে। এবং রকম ভেদে কিন্তু এটির পার্থক্যটা অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি সেটি 170 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 190 থেকে 200 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এটি কিন্তু প্রতি সপ্তাহে ওঠানামা করছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই যে দাম, ঊর্ধ্বমুখী দাম, এটির কারণে বিশেষ করে এখন গরমের সময়, সেই গরমের কারণেই কিন্তু মুরগির ক্ষেত্রে অনেক
ক্ষেত্রে দাম চলছে এবং আমদানি অনেক ক্ষেত্রে কম হচ্ছে এলাকা ক্ষেত্রে। এছাড়া কিন্তু ফার্মগুলোতে, বিশেষ করে ফার্মগুলো, সেই ফার্মগুলো মালিকরা গরমে অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। এছাড়া যে মুরগির যে খাদ্য আছে সেই খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মুরগির দাম বেড়ে যাচ্ছে, এমনটা জানিয়েছে। একটি বাস্তবতা বলে রাখি নুজহাত, আমরা চালের বাজারটা দেখেছি এই যে জ্যৈষ্ঠ মাসের সময়, এই সময় কিন্তু একটা ধানের বাজারে কিন্তু কিছু প্রবণতা তৈরি হয় যে দাম কমার ক্ষেত্রে। আমরা এই বাজারটা কিন্তু দাম কমার ক্ষেত্রে তো দেখেই নি, বরং ঊর্ধ্বমুখী দেখেছি। গেল 1 মাস ধরে চালের বাজার কিন্তু অনেক ক্ষেত্রে ওঠানামার মধ্যে আছে, 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে নাজিরশাহী চালের দাম সেটি কিন্তু 8 টাকা পর্যন্ত 1 মাসের ব্যবধানে কয়েক দফায় 8 টাকা পর্যন্ত বেড়েছে। একটু পোলাও চালের যদি কথা বলি, সেটি মানুষের একটা মেহমান আপ্যায়নের ক্ষেত্রে পোলাও চাল যে ব্যবহৃত হয়, সেই পোলাও চালের দামও আমরা দেখেছি গেল 1 মাসের ব্যবধানে প্রায় 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা যদি জুনের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত শুরু থেকে যদি দেখি, সেই চালের দাম ছিল 130 থেকে 40 টাকা, সেটি আজকে বাজারে এসে আমরা দেখেছি 175 থেকে 80 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আমরা পাইকারি বাজারেও খোঁজ নিয়েছি, সেখানে দেখেছি যে কয়েকটি পাইকারি বাজারে এটি কিন্তু 65 থেকে 62 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে যে সাধারণ মানুষের যে স্বস্তি, সেই স্বস্তির জায়গাটা কিন্তু আমরা মাছের বাজারে তো ঊর্ধ্বমুখী আছেই। মাছের বাজার, বিশেষ করে যে মাছ আমরা রুই কাতলা থেকে শুরু করে যে সাধারণ মানুষের তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ হলো সাধারণ মানুষের যে খাদ্য, সেই জায়গাটা আমরা দেখেছি যে 200 টাকা পর্যন্ত প্রতি কেজি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। এছাড়া তো তেলাপিয়া মাছও কিনতে গেলে কিন্তু 180 থেকে 90 টাকা, বিশেষ করে রুই কাতলার যে আমরা দেখি যে 1 কেজি এবং রকম ভেদে যেটি আমরা দেখেছি 280 থেকে 90 টাকার মধ্যে পাওয়া যায়, সেটি কিন্তু এখন 380 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রেতাদের কিনতে হচ্ছে। এছাড়া মুদি দোকানের যদি সামগ্রী বলি, বিশেষ করে পেঁয়াজ আলুতে কিন্তু একটু স্বস্তি ফিরলেও কিন্তু অন্য অন্য যে নিত্য পণ্য আসে সেটি কিন্তু আসলে বাড়তি দাম যোগ করেছে, যার কারণে ভোক্তাদের আসলে কিন্তু বাজার থেকে অনেক পণ্য কিন্তু কাটছাট করতে হচ্ছে। নুজহাত, এই ছিল বাজার নিয়ে সবশেষ। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক শুনছিলাম রাজধানীর বাজার চিত্র নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান। এবারে একটু ঢাকার বাইরের বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। এ পর্যায়ে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, যেমনটা শুনছিলেন যে রাজধানীর বাজার চিত্র আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে, আপনি রয়েছেন বগুড়ায়, খবরাখবর রাখছেন। একটু বগুড়ার বাজারের চিত্র জানাবেন, কেমন দেখছেন জিনিসপত্রের দাম এবং ক্রেতাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া শহরের ফতে আলী বাজার এলাকায়, এবং ফতে আলী বাজারে এখানে মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায়। আমরা আজকে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটি পণ্যের কিন্তু কম বেশি দাম ওঠানামা করছে। আমরা চালের বিষয়ে কথা বলেছিলাম। এখানে যে চালটি আছে সেটা কাটারি প্রতি বস্তায় কিন্তু 100 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে, এবং অন্যান্য চালগুলোর দাম এখন অনেকটাই স্বাভাবিক আছে। ময়দার দামের বিষয়ে আমরা কথা বলেছিলাম, যেটা 3600 টাকা ছিল সেটা 3960 টাকায় পৌঁছেছে। এছাড়া আলু গত সপ্তাহেও যেটা 12 থেকে 15 টাকা পাইকারি দরে বিক্রি হতো, গতকাল থেকে কিন্তু আমরা সেটা দেখছি যে 22 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। এবং আলু শাক সবজি থেকে শুরু করে সব পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বেশ বৃষ্টি হওয়ার কারণে এই সকল ফসলের উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে, এবং সে কারণে কিন্তু কাঁচা বাজারের যে দাম সে দামটা বেড়ে গেছে। আমরা সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেমন মাছ মাংস এই দামগুলো আমরা এখানে কথা বললাম, ইলিশ 1000 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং যেগুলো বড় 1 কেজির উপরে সেগুলো 1700-1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 700-750 টাকা, খাসি 1000 থেকে 1200 টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটা বগুড়ার বাজারে আজকে 180 থেকে
200 টাকার মাঝামাঝি বিক্রি হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে গত সপ্তাহের চেয়ে একটু মানে কম। এবং ডিমের বাজারে আজকে পর্যন্ত যেটা দেখলাম যে 38 টাকা হালি এটা বিক্রি হচ্ছে, এবং এই বিক্রিটা তারা কিন্তু বলছেন যে হয়তোবা 2-1 দিনের মধ্যে দাম আবার বাড়তে পারে। এছাড়াও অন্যান্য যে সামগ্রীগুলো আছে আমরা সেগুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করছি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। এই যে আজকের বাজার, এই বাজার করলেন, আসলে বাজারটা আসলে গত সপ্তাহের চেয়ে কতটুকু কম অথবা বেশি আপনার কাছে কি মনে হচ্ছে? বাজারে আগে যেরকম ওই অবস্থায় বাজারের দাম কেমন একটু বলুন। মনে করেন আমি লিছি মুগরি নিলাম, ট্যাংরা মাছ নিলাম, তার পেঁয়াজ নিলাম। কত করে নিয়েছেন? মুগরি নিলাম হলো 280 টাকা কেজি। এটা গত সপ্তাহে কত ছিল? ওই 280 টাকা ছিল। জি, আপনি যেমনটি শুনলেন যে আসলে এই বাজার দর, বগুড়ার যে বাজার, এই বাজারের সার্বিক পরিস্থিতি হচ্ছে যে কম বেশি সবগুলো পণ্যের 2-1টি দাম ওঠানামা করছে, এবং অনেকটাই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু স্থিতিশীল। এই ছিল বগুড়ার বাজার দরের সার্বিক পরিস্থিতি বগুড়ার ফতে আলী বাজার থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম বগুড়ার বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ। বিদ্যুৎ সংকটের কারণে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে রাখা কাঁচা চামড়ার মান খারাপ হচ্ছে। ব্যবসায়ীরা আরও জানান, প্রচণ্ড গরমে একদিকে চামড়া নষ্ট হচ্ছে, অন্যদিকে গোডাউনে আলো না থাকায় ঠিকঠাক কেনাবেচাও করা যাচ্ছে না। এবার কোরবানির পর দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 30টির বেশি জেলা থেকে লবণযুক্ত চামড়া এই মোকামে বিক্রির জন্য আনা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে গুদামে। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 34 জেলার লবণযুক্ত চামড়া বিক্রির জন্য আনা হয়েছে নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মোকামে। কিন্তু অতিরিক্ত গরম আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে পচে নষ্ট হচ্ছে চামড়া। এরই মধ্যে ছাগল এবং ভেড়ার 10,000 পিস চামড়া ফেলে দিয়েছেন ব্যবসায়ীরা। চামড়া এগুলো আমরা টাকা দিয়ে কিনছি, এই বিদ্যুৎ না থাকার কারণে এগুলো পচে গেছে এবং এগুলো আমরা ফেলে দিছি। চামড়া পচে যাচ্ছে গরমে, বিদ্যুৎ নাই তো, এখানে নাটোরে কোনো বিদ্যুৎ নাই তো। আমাদের ডিসি সাহেব মহোদয় বলেছিলেন পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ 1 মাস অন্তপক্ষে চামড়া বাজারে দেওয়ার জন্য, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা যে জিনিসটা পাচ্ছি না। ব্যবসায়ী আর ট্যানারি প্রতিনিধিরা জানান, গুদামগুলোতে অন্ধকার থাকার কারণে মান চিহ্নিত করে চামড়া কেনা যাচ্ছে না। আর চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদের পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি পল্লী বিদ্যুৎ সমিতি। ডিসি সাহেব এবং সবাই মিলে, বিদ্যুতের লোকজন মিলে সবাই বলছিল যে আমাদের 1 মাস কোনো প্রকারে কারেন্ট যাবে না, বিদ্যুৎ যাবে না। এখন বিদ্যুৎ তো আমাদেরকে এখানে থাকেই না। অন্ধকারে কেউ মাল দেখতে চায় না, আর অন্ধকারে চামড়া যাচাইটা হয়ও না। এখন যে আমাদের পরিস্থিতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আগে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দায়ভার কে বহন করবে? জানি না পল্লী বিদ্যুৎ এরকম কেন করছে, জানার পরও যে চামড়া পচনশীল চামড়া, এদের বহু চামড়া পচে গেছে, যেমন ভেড়ার চামড়া। এদিকে চামড়া মোকামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক। যেটা বিদ্যুৎ দিচ্ছে 20 ঘন্টার উপরে বিদ্যুৎ পাচ্ছে ওনারা, কিন্তু 5-6 ঘন্টা পাচ্ছে, 20 ঘন্টা পাচ্ছে না, এটা সত্য। বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যে জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। এবছর 10 থেকে 12 লাখ পিস চামড়া নাটোরের চক বৈদ্যনাথ মোকাম থেকে সংগ্রহের আশা করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারায় জ্বালানি তেলের দাম কিছুটা বেড়ে ব্যারেল প্রতি যা ছাড়িয়েছে $72। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি অনিশ্চয়তা চলমান থাকলেও এখন আর খুব বড় কোনো প্রভাব পড়ছে না বৈশ্বিক তেলের বাজারে। তবে হরমুজে জাহাজ চলাচল বাড়ার সাথে সাথে কাটছে সরবরাহ সংকট, তাই দেখা যায়নি বড় কোনো পরিবর্তন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় কম নিয়োগ হওয়ায় কিছুটা পতন হয়েছে ডলারের মানে, যার বিপরীতে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ তথ্য বলছে আউন্স প্রতি ছাড়িয়ে গেছে $4,100 ঘর। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।